অটোরিকশা জিনিসটার প্রযুক্তিগত ঝুঁকি আছে কিনা, বা অটোরিকশা আসলে আমাদের বেশি দুর্ঘটনা প্রবণ কিনা এবং এটা আসলে রাস্তায় চলার উপযোগী কিনা, এই নিয়ে আমাদের মধ্যে প্রায় বিভিন্ন রকম আলাপ আলোচনা দেখা যায়। তো আজকে মূলত আমি আমার বক্তব্যে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অটোরিকশা আসলে চালক এবং সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ এনাফ হতে পারে কিনা। আর এই জিনিসটা আসলে মূলত জড়িত, আমাদের দেশে একটা বড় সংখ্যক অটোরিকশা চালক রয়েছে, সংখ্যাটা প্রায় 50 লাখ বা আরো বেশি হতে পারে। তো এরকম একটা বিশাল সংখ্যক অটোরিকশা চালক এবং তাদের পরিবার পরিজন, তারা সবাই এই প্রফেশনটার সাথে জড়িত থাকে এবং 2 দিন পর পর আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম অজুহাতে অটোরিকশা জিনিসটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং অটোরিকশা চালকেরা রাস্তা হয়রানির শিকার হয়। তো যে সকল অজুহাত এর পিছে থাকে এবং এই ধরনের অটোরিকশা চালকদের উপর অপারেশন বা শোষণ চালানোর ক্ষেত্রে যে ধরনের যুক্তিগুলো সাধারণত ব্যবহার করা হয়, তার মধ্যে কিছু বিশেষত যেগুলো রিকশার মেকানিক্যাল স্ট্রাকচারের সাথে জড়িত, এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি আসলে আলাপ করব একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসাবে। এখানে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট আইপি ডিপার্টমেন্ট এবং বুয়েটের আরো বিভিন্ন ট্রিপলি এবং আরো কিছু ডিপার্টমেন্টে অটোরিকশা সংক্রান্ত বিভিন্ন যে গবেষণা হয়েছে, এই গবেষণাগুলোর ভিত্তিতেই আমি মূলত আমার বক্তব্যটা দিব। প্রথমত একদম প্রাথমিক কথায় আসি, সেটা যে রিক্সাওয়ালার কি কি সুবিধা আমরা পাই অটোরিকশা থেকে। তো প্রথম যেটা সুবিধা পাই সেটা রিক্সাওয়ালার শারীরিক শ্রম কম। আমরা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথের পরিসংখ্যান এগুলোতে দেখতে পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে রিক্সা চালান, সাধারণ রিক্সা, পায়চালিত রিক্সা, তাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতির সাধন হয়। লং রান ব্যবহারে দেখা যায় যে তারা পঙ্গুত্ব বরণ করে, তাদের মেরুদণ্ডের সমস্যা হয়। তো এই যে শারীরিক বিভিন্ন রকম ঝুঁকি, এই ঝুঁকিটা অনেক দিক থেকে কমে, কারণ অটোরিকশা আপনার শারীরিক শ্রম অতিরিক্ত লাগে না। সো এটা একটা ভালো ব্যাপার। এর পাশাপাশি আপনার এক্ষেত্রে সময় বাঁচে এবং শ্রম বাঁচে, কারণ আপনার অটোরিকশা যানবাহন হিসাবে অপেক্ষাকৃত দ্রুত চলতে পারে। ছোটখাটো কিছু নির্দিষ্ট রাস্তা, যে সকল রাস্তা অটোরিকশা চলার উপযোগী, সেই সকল রাস্তাগুলোতে অটোরিকশা মোটামুটি বেশ দ্রুত আপনার যাত্রীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যেতে পারে, যেটা একটা ভালো দিক। আর কিছু কিছু জায়গায় অটোরিকশা অ্যাক্সিডেন্ট কমানোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, কারণ আমাদের এক্সিস্টিং যে পায়ে চালিত রিক্সাগুলো রয়েছে, এগুলোর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো কিন্তু আসলে কোনো ইঞ্জিনিয়ারিং গবেষণা বা কোনো রকম ভালো ইন্ডাস্ট্রির ভিত্তিতে তৈরি না। যখন আমরা অটোরিকশা বিষয়টাকে একটা ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যাব, তখন আসলে যেটা হবে যে আমরা বেটার বিভিন্ন রকম টেকনোলজি তৈরি করতে পারি, যেগুলো দিয়ে অ্যাক্সিডেন্টকে কমায় আনা সম্ভব। আর অটোরিকশার বিরুদ্ধে যেসব যুক্তি সাধারণত আসে, তার মধ্যে একটা যে অটোরিকশার যে ঝাঁকুনিটা, এটা রিকশা যে চালায় তার শরীরের বিভিন্ন রকম ক্ষতির কারণ হয়, পাশাপাশি যাত্রীর জন্য ক্ষতির কারণ হয়। এর বাইরে একটা বক্তব্য আসে, সেটা যে এটা বিদ্যুৎ অপচয় করে এবং কারেন্টে অনেক লোড পড়ে, ফলে লোডশেডিং হতে পারে। এছাড়া একটা যুক্তি হয় যে এগুলো খুবই দুর্ঘটনা প্রবণ। আর এর বাইরে আরেকটা যুক্তি থাকে, সেটা যে এগুলোর ফলে অন্যান্য যারা পায়চালিত রিক্সা চালাচ্ছে তাদের বেকারত্ব দেখা দিচ্ছে। তো সবার আগে আমি আসি অ্যাক্সিডেন্টের যে আলাপটা, কারণ আমরা জানতে চাই যে অ্যাক্সিডেন্ট কিভাবে আটকানো যায়। কারণ আমরা যে কোনো যানবাহনে প্রথম যেটা চিন্তা করি সেটা সেফটি। মূলত অটোরিকশার ক্ষেত্রে দুর্ঘটনা হবার ঝুঁকি থাকে কয়েকটা নির্দিষ্ট জায়গায়। একটা অটোরিকশা উল্টে যেতে পারে ব্যালেন্স হারায়, অর্থাৎ অটোরিকশার ক্ষেত্রে তার প্রপার একটা ব্যালেন্স, বডি স্ট্রাকচার তৈরি করা বেশ জরুরি। এর বাইরে অটোরিকশার যে ঝামেলাটা হতে পারে, অটোরিকশা যেহেতু একটু দ্রুত চলতে পারে, সেটা হঠাৎ ঠিক মতো কন্ট্রোল না করা হলে সেটা হঠাৎ বিভিন্ন জায়গায় বাড়ি খেতে পারে। এগুলো সলিউশন করার জন্য আমরা বুয়েটে বেশ কিছু গবেষণা হয়েছে। এর মধ্যে একটা খুব ভালো গবেষণা প্রফেসর ডক্টর মোহাম্মদ এহসান স্যার, উনার সাথে আরো কিছু কোলাবোরেটর ছিলেন, এনারা মিলে একটা গবেষণাপত্র আইসিএমই তে প্রকাশ করেন। সেটা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইলেকট্রিক হাইব্রিড রিক্সা। তো এই হাইব্রিড রিক্সা জিনিসটা মূলত আসলে কি, এটা একটা ভালো টেকনোলজিক্যাল সলিউশন, যেটায় আসলে আপনার পুরোপুরি ব্যাটারি চালিত হবে না এবং পুরোপুরি শারীরিক শক্তির উপরও নির্ভরশীল হবে না। অর্থাৎ রিক্সা পেডেল দিয়েও চালাবেন একজন চালক, পাশাপাশি একটা ব্যাটারিও থাকবে, যার মাধ্যমে সে কিছু পরিমাণে বুস্ট পেতে সক্ষম হবে। তো এই যে ধরনের হাইব্রিড রিক্সা, হাইব্রিড রিক্সার সুবিধাটা কি, এটার স্পিড মোটামুটি রাস্তায় যে চলা রিক্সা সেই অনুসারে একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে আসে। তো ওই স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করলে দুর্ঘটনার ঝুঁকি প্রথমত কমে,
দ্বিতীয়ত এই ডিজাইনটা করতে গিয়ে তারা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার সংক্রান্ত বিভিন্ন পরামর্শ নিয়ে এসেছেন, যেমন অতিরিক্ত ওজন কমানো। গাড়িতে যদি অতিরিক্ত বর্তমান অটোরিকশাগুলোতে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ওজন থাকে, এই অতিরিক্ত ওজনের অংশগুলোকে আরো লো ওয়েট ম্যাটেরিয়াল এবং লো ওয়েট ডিভাইস ব্যবহার করে খুব সহজে ওজন কমানো সম্ভব। এর বাইরে হচ্ছে চাকা, রিক্সার চাকা মানে সাধারণত তেমন একটা মজবুত হয় না, অটোরিকশা বা হাইব্রিড রিক্সায় মুভ করলে তার চাকাটাকে আরেকটু মজবুত করা। এর বাইরে হচ্ছে সাসপেনশন, যেটা নর্মাল রিক্সাতে হচ্ছে খুব দুর্বল সাসপেনশন থাকে, অটো রিক্সার ক্ষেত্রে একটা ভালো সাসপেনশন দেয়া। এর বাইরে গিয়ার রেশিও সঠিকভাবে মেনটেন করা, ভালো স্টিয়ারিং ব্যবহার করা, বাতাসের যে বাধাগুলো রিক্সার উপর পড়ে এগুলো হ্রাস করা এবং রিক্সার ভারকেন্দ্র কমিয়ে নিয়ে আসা। আপনারা ইতিমধ্যে রাস্তায় অনেকে দেখছেন যে বিভিন্ন রিক্সা হচ্ছে অনেক নিচু করে বানানো হয়েছে অটোরিক্সা, এগুলো হচ্ছে আধুনিক অটোরিক্সা যেগুলোর ভারকেন্দ্র অনেক নিচে নামিয়ে আনা হয়, ফলে হঠাৎ করে রিক্সা ডানে বামে ঘুরানোর সময় উল্টে যাওয়ার ঝুঁকিটা অনেকাংশে হ্রাস পেয়ে যায়। এর বাইরে হলো আপনার ব্রেক ভালো করা, এইসব রিক্সাগুলোতে ব্রেক ভালো করা হয়, ব্রেকিং সিস্টেম নিয়ে কাজ আছে। এবং শুধু সাধারণত রিক্সায় যেটা হয় যে শুধুমাত্র পিছনের চাকাটা ঘুরে, তো আমাদের একটা বেটার ড্রাইভিং এবং স্টিয়ারিং সিস্টেমের মাধ্যমে রিক্সার সামনের এবং পিছনের চাকার উপর আলাদা কন্ট্রোল পাওয়া সম্ভব। এই প্রসেসগুলো যদি ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতে পাই যে অটোরিকশায় দুর্ঘটনার সম্ভাবনা একটা বড় অংশে কমে যায়। তো এটা গেল দুর্ঘটনার পার্ট, এবং এই দুর্ঘটনার মধ্যে যে সাজেশনগুলো বলা হয়েছে এই সাজেশনগুলো একই সাথে সাথে রিক্সাওয়ালা এবং যাত্রী উভয়ের শারীরিক ক্ষতির ঝুঁকিকেও কমিয়ে আনতে সক্ষম হয়। যখন আপনি ভালো সাসপেনশন দিবেন রিক্সায়, তখন দেখা যাবে রিক্সা ঝাঁকুনিতে কম নড়বে। আপনি ভারকেন্দ্র নিচে নামায় রাখবেন, তখন রিক্সা হচ্ছে সহজে আপনার বেশি ঝাঁকুনি দিবে না। তো এই যে জিনিসগুলো, এগুলো আপনি নর্মাল রিক্সার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করতে পারবেন না, কারণ ভারকেন্দ্র বেশি নিচে নামানো হলে রিক্সাওয়ালার প্যাডেল দেওয়ার ক্ষেত্রে সে ফোর্স দিতে তার কিছু সমস্যা হয়, যেটা হচ্ছে উঁচু রিক্সাগুলোতে হয় না। তো এই সমস্যাগুলো আপনার অটোরিকশার ক্ষেত্রে নাই, ফলে অটোরিকশার ডিজাইনের বেলায় আপনি এই যে বিভিন্ন রকম প্রযুক্তিগত পরামর্শগুলো এগুলো আরো অনেক ভালোভাবে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অটোরিকশা যেহেতু একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে উৎপাদন হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এখানে আপনার অটোরিকশার ডেভেলপমেন্টের এবং গুণগত মান উন্নয়ন করা সম্ভব হবে। সেই সাথে সাথে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অটোরিকশার ইন্ডাস্ট্রি হচ্ছে খুব হালকা এক ধরনের ইন্ডাস্ট্রি। বাংলাদেশের মতো একটা অর্থনীতির রাষ্ট্র যাদের নিজস্ব পুঁজি তৈরি করা এখন এই মুহূর্তে দরকার এবং বাইরের পুঁজির উপর ডিপেন্ডেন্স থেকে মুক্ত হয়ে এখানে আমাদের দেশের মধ্যে স্থানীয়ভাবে পুঁজির বিকাশ ঘটানো দরকার, এরকম একটা পরিস্থিতিতে আসলে অটোরিকশার যে ইন্ডাস্ট্রিগুলো এগুলো বাংলাদেশের মধ্যেই দেশীয় পুঁজিতে হওয়া সম্ভব। কারণ এই যে প্রযুক্তিগত পরামর্শগুলো রয়েছে এই প্রযুক্তিগত পরামর্শগুলো বেশিরভাগই হচ্ছে খুবই কম খরচে নিয়ে আসা সম্ভব। এখানে আরো কিছু গবেষণাপত্র আছে, আমি অলরেডি এহসান স্যারের গবেষণার কথা বলেছি। এর বাইরে হচ্ছে মডিফিকেশন অফ আ সাইকেল রিক্সা বেসড অন আর্গোনমিক প্রিন্সিপাল, এটা একটা থিসিস, আশেক মাহমুদ ইমতিয়াজ, আইপি ডিপার্টমেন্ট বুয়েটের। এর বাইরে হচ্ছে ফাইনাল রিপোর্ট অন দা এফিশিয়েন্ট চার্জিং সিস্টেম, একটা পেপার এরকম আছে, স্টাডি অফ এক্সিস্টিং রিক্সা এন্ড পসিবল ডিজাইন মডিফিকেশন, HMM মঞ্জুর মোর্শেদ স্যার ডিপার্টমেন্টে উনাদের একটা গবেষণাপত্র রয়েছে যেখানে এই আমি এতক্ষণ যে পরামর্শগুলো বলেছি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আসি অটোরিকশা কি আসলে আমাদের এখানে লোডশেডিং এর জন্য দায়ী কি? অটোরিকশা আসলে লোডশেডিং এর জন্য মূলধারায় খুব একটা বেশি দায়ী না, কারণ আপনার স্মার্ট গ্রিড এবং আরো অনেকগুলো পরামর্শ এসেছে যেগুলো মেনটেন করার মাধ্যমে আপনার অটোরিকশা নির্দিষ্ট গ্যারাজে আপনার সঠিক পাওয়ার সাপ্লাই দেওয়া সম্ভব। এবং হচ্ছে অটোরিকশাকে চার্জ করার পরেও আমাদের দেশে হচ্ছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এগুলো থেকে একটা বিদ্যুৎ তৈরি হচ্ছে। বিদ্যুৎ খাতের যে চুরি লুটপাট ঘটেছে অতীতে, এই চুরি লুটপাট বন্ধ করলে আমাদের প্রচুর পরিমাণে অটোরিকশাগুলো ঠিকমতো চালানোর জন্য যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই পাওয়া সম্ভব। সেই সাথে সাথে অটোরিকশা হচ্ছে বিদ্যুতের বিভিন্ন রকম জায়গা থেকে বিদ্যুতের ব্যবহার কমায় এনে অটোরিকশায়, অর্থাৎ কম বিদ্যুতে বেশি এফিসিয়েন্ট করে অটোরিকশাকে অনেক কম লোডের মধ্যে নিয়ে আসা সম্ভব। আসলে যেটা দেখা যায় যে আমাদের পায়ে চালিত রিক্সা ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নাই। এটায় আপনার যেরকম স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার থেকে হালকা পাতলা পরিবর্তন করলেও এটা স্টিল চালকের জন্য একটা শারীরিক ক্ষতির কারণ হবে, এবং স্টিল এটার যে গতির সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার উপরে এটা উঠতে পারবে। কিন্তু অটোরিকশায় যেহেতু আমাদের অনেক বেশি পরিমাণে ডিজাইনের জন্য ওপেন স্পেস পাওয়া যায়, তাই হচ্ছে অটোরিকশার ডিজাইনকে মডিফাই করে এটাকে একটা বর্তমান সময়ের জন্য একটা আধুনিক যানবাহন হিসাবে উপস্থাপন করা খুবই সম্ভব। এবং এটাই আমাদের বিভিন্ন গবেষণাপত্র এগুলো হচ্ছে তুলে ধরেছে, যার ভিত্তিতে আমরা দেখেছি যে ইভেন বাংলাদেশে কিছু কিছু জায়গায় অটোরিকশা উৎপাদনও হচ্ছে।
কিন্তু অটোরিকশা উৎপাদন হতে পারে, বিক্রি হতে পারে, এবং এমনকি আমরা দেখেছি অটোরিকশার ব্যাটারি বাংলাদেশে আমদানি করা হয়। তো এত সবকিছু হতে পারে শুধুমাত্র যখন নিপীড়ন হয়, নিপীড়নটা হয় যারা অটোরিকশা চালায়। এই নিপীড়নটার কারণ হচ্ছে আসলে দেশের সরকার বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যে খুব ভালো চায় মানুষের দুর্ঘটনা কমানোর জন্য তারা এরকম করতেছে, ব্যাপারটা মোটেও এমনই না। কারণ দুর্ঘটনা তারা কমাইতে চাইলে তারা অটোরিকশার মধ্যেই আরো বিভিন্ন রকম বেটার মডিফিকেশন, বেটার লাইসেন্সিং এবং অন্যান্য সিস্টেম এনে তারা বরং পায়ে চালিত রিক্সাগুলোকে অটোরিকশায় পরিণত করতো, এবং দেশের কিছু কিছু যেসব কিছু রাস্তা নির্দিষ্ট করে তারা দিত যে এরিয়াগুলোতে এই অটোরিকশা চলার মতো পরিবেশ রয়েছে। এই নিয়ে হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ যারা, তারা আরো ভালো বলতে পারবে যে কোন ধরনের রাস্তা এটা চলতে পারে, কোন ধরনের রাস্তা চলতে পারে না। বাট মূল বিষয়টা আসলে দিন শেষে অটোরিকশা চালকদের উপর নিপীড়নের যেটা, এটা হচ্ছে একটা ক্ষমতার বিষয়। কারণ যখন অটোরিকশা চালক যারা, এরা বেশিরভাগ হচ্ছে খুবই গরিব পরিবার থেকে আসে, তারা নিজেরা গরিব, তাদের কোনো অর্থনৈতিক তাদের ক্ষমতা নাই, এবং তারা অধিকাংশ সংখ্যক হচ্ছে গ্রাম থেকে আসা কৃষক, যারা হচ্ছে তাদের কৃষি জমি হারিয়ে, কৃষিতে তাদের সম্পদ হারিয়ে আস্তে আস্তে তারা হচ্ছে আজকে শহরে আসতে বাধ্য হয়েছে, এবং শহরে এসে তারা এই ধরনের ইনফর্মাল পেশায় জড়িত হয়। তো এই ধরনের ইনফর্মাল পেশায় যারা জড়িত, তাদের ক্ষমতা থাকে না, তাই তাদের উপর চাইলেই শোষণ নিপীড়ন করে, তাদের থেকে উৎপীড়ন করে সরাসরি তাদেরকে শোষণ করা যায়। এটা একটা মূল কারণ। এর বাইরে এদের উপর যখন এই ধরনের বিভিন্ন নিপীড়ন শোষণ চলে, হঠাৎ করে তাদেরকে ব্যাটারি আটকে রাখা হয়, তাদের হঠাৎ কিছুদিনের জন্য টাকা লাগে, এইসব ক্ষেত্রে তারা দ্বারস্থ হয় বিভিন্ন রকম ক্ষুদ্র ঋণে। প্রচুর সংখ্যক অটোরিকশা চালক রয়েছেন যারা তাদের ব্যাটারি হচ্ছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিনেন, এবং রিক্সা ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিনেন। যেটা হয়, ক্ষুদ্র ঋণের ডেডলাইন গুলো এমন ভাবে সেট করা হয় যাতে আপনার একটা ক্ষুদ্র ঋণ মিটায়, আপনি রিক্সা কেনার ক্ষুদ্র ঋণ যেদিন মিটাবেন ওই সময়ের মধ্যে আপনার ব্যাটারির কার্যক্ষমতা শেষ হয়ে যায়। কারণ প্রত্যেকটা ব্যাটারি নির্দিষ্ট কিছু কার্যক্ষমতা থাকে। তো যেদিন আপনার ওই ব্যাটারির কার্যক্ষমতা শেষ হয়ে যাবে, কিছুদিনের মধ্যে আপনার ঋণের আগের ঋণটা শেষ হয়ে যাবে। ফলে আপনার নতুন করে আবার ব্যাটারি কেনার জন্য একটা ঋণ নিতে হবে, কারণ আপনার তো সঞ্চয় এই প্রক্রিয়ায় তৈরি হতে পারে না। এই যে বিভিন্ন ধরনের গরিবের উপর শোষণ করার প্রক্রিয়া, এই যে সাধারণ জনগণের উপর শোষণ করার প্রক্রিয়া, আমাদের গ্রাম থেকে যেসব মানুষ বসতিহীন হয়ে শহরে চলে আসে তাদের উপর শোষণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো ধরে রাখার জন্যই আজকে অটোরিকশা শ্রমিকদের উপর এই উৎপীড়নটা হয়। এর প্রযুক্তিগত কোনো কারণ নাই। আমরা যখন আগেকার দিনে ঘোড়ার গাড়িতে চড়তাম, তারপরে এখন আমরা হচ্ছে মোটর গাড়িতে চড়ি। তো ঘোড়ার গাড়ি থেকে মোটর গাড়িতে যাওয়ার সময় কিছু ইঞ্জিনিয়ারিং ঝুঁকি তো তৈরি হয়েছে, কারণ আমরা আগে ঘোড়ার গাড়ি অত দ্রুতগামী না, মোটর গাড়ি তো দ্রুতগামী, কিন্তু আমরা কি করছি, আমরা ওই অনুসারে ইঞ্জিনিয়ারিং করছি। একটা দেশের সরকারের, তাদের ওই দেশের গবেষকদের এরকম নির্দিষ্ট লক্ষ্য থাকতে হয় যে আমরা অমুক একটা ধারায় ইঞ্জিনিয়ারিং গুলোকে আমরা তৈরি করব। যদি অটোরিকশার ক্ষেত্রেও আমরা গতিটা বাড়ানোর পাশাপাশি অন্যান্য মডিফিকেশন আনতে পারি, অটোরিকশাও আপনার প্রাইভেট কার যেরকম ঘোড়ার গাড়ির কে রিপ্লেস করে ফেলতে পেরেছে, অটোরিকশাও পায়ের রিক্সাকে আপনার রিপ্লেস করতে পারবে, যেটা স্বাস্থ্যগতভাবে আমাদের রিক্সা চালকদের জন্য উপকারী। এবং এটা প্রতিযোগিতা, বেকারত্ব, এই জিনিসটা আসলে একটা ভুল কথা। বেকারত্ব বা প্রতিযোগিতা বাড়ার মূল কারণ হচ্ছে গ্রামের যারা কৃষক, তারা ওখানে গ্রামে কাজ করতে পারতেছে না, তাদের শহরে চলে আসতে বাধ্য হচ্ছে। এখানে আবার দেশে জাতীয় পুঁজির কোনো বিকাশ নাই, আমাদের ইন্ডাস্ট্রি খুবই আরএমজি গার্মেন্টস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। ফলে যেটা হচ্ছে, শ্রমিকদের কাজ করার জায়গা নেই, বিভিন্ন রকম দক্ষতা ব্যবহার করার জায়গা নেই। ফলে আপনার হচ্ছে মানুষজনের মধ্যে বেকারত্বের সমস্যাটা তৈরি হচ্ছে। রিক্সা চালক যতজন দরকার, তার চেয়ে বেশি সংখ্যক রিক্সা চালক মার্কেটে আপনি রাইখা, সেটা পায়ে চালনা হোক আর অটো চালনা হোক, আপনি তো সমস্যা মিটাতে পারবেন না। বেকারত্ব এবং প্রতিযোগিতার এই প্রবলেম গুলো আজকে অটোরিকশা না থাকলে ওই অটোরিকশা চালক পায়ে রিক্সা চালাবে, এবং এই কম্পিটিশন গুলো থাকবে। এবং এই জিনিসগুলো কিন্তু রিক্সা চালকেরাও বুঝে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম আইওয়াস এবং রাজনৈতিক ভাবে এইসব কথাবার্তা এনে অটোরিকশা শ্রমিকদের উপর দীর্ঘদিনের যে নিপীড়ন নিষ্পেষণ চলেছে, এই নিপীড়ন নিষ্পেষণ গুলোকে আসলে জায়েজ করা হয়, এর বাইরে আর কিছুই না। আমি মনে করি, এবং অন্যান্য গবেষণাও যেটা বলে, অটোরিকশা সেক্টরটার বাংলাদেশে একটা ভালো সম্ভাবনা রয়েছে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে। আমাদের দেশে ইনফরমাল ইকোনমিতে যারা আছে তাদেরকে সরকার এই প্রসেসে কাঠামোর মধ্যেও নিয়ে আসতে পারে, অটোরিকশা চালকদের লাইসেন্সিং এর মধ্যেও নিয়ে আসতে পারে। দুর্ঘটনা এড়াইতে চাইলে সরকারের কাছে হাজার হাজার স্টেপ আছে। ইতোমধ্যে দেখেন অটোরিকশারেরা বেশ কিছু স্টেপ নিছে। অটোরিকশার এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ এবং আরো এরকম দু একটা সংগঠন, ইউনিয়ন আছে, একটা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। তো এই ধরনের বিভিন্ন সংগঠনেরা একসাথে
মিলে বিভিন্ন সময় সরকারের কাছে বিভিন্ন লিস্ট পাঠাইছে কারা কারা অটোরিকশা চালায়, এদের অবস্থা কি, কোয়ালিফিকেশন কি। সরকার চাইলেই তারা সঠিকভাবে এই জিনিসটা নিতে পারে। এগুলো শ্রম মন্ত্রণালয় এখনো হচ্ছে প্রায় 50,000 60,000 অটোরিকশা চালকের নামের একটা তালিকা পড়ে আছে। কিন্তু এগুলো যখন সরকার করে নাই দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকার, কারণ আমরা দেখছি যে এই যে অটোরিকশা শ্রমিকদের কাছ থেকে ঘুষ খাওয়া, এদের থেকে যে বিভিন্ন এদের উপর শোষণ করা, এই কাজগুলো হচ্ছে কইরা হলো আপনার পুলিশ, তারপর এলাকার ছোট ছোট পার্টি নেতা, আওয়ামী লীগের যারা ফুড সোলজার, এরা হচ্ছে খায় পড়ে চলছে। এখন আমরা যেহেতু একটা নতুন ব্যবস্থা দিকে যাইতে চাই, আজকে এই গণ অভ্যুত্থানের পর আমরা একই রকম অবস্থায় থাকতে চাই না, সেই জায়গা থেকে আমাদের অটোরিকশা শ্রমিকদের সংগ্রামটাকেও দেখতে হবে এবং সাধারণ রিকশা শ্রমিকদেরকেও দ্রুত অটোরিকশার আওতাভুক্ত করতে হবে। যেসব জায়গায় সম্ভব আর যেসব জায়গায় সম্ভব না সেসব জায়গায় পায়ে রিকশা চলবে। পাশাপাশি পরিবহন খাতের জন্য আপনি যতদিন না প্রাইভেট কার এবং আপনি অন্যান্য এই জাতীয় যে পার্সোনাল যানবাহনের আধিক্য আপনি রাস্তায় কমাতে পারবেন, ততদিন ঢাকার শহর বা যেসব শহরে জাম পড়ে এগুলোর যানজট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আবার প্রাইভেট কার কমাতে হলে আপনার হচ্ছে বিআরটিসি বা সরকারি আন্ডারে হচ্ছে আপনার শহরের বিভিন্ন যে ট্রান্সপোর্টেশন আছে এগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সো এই জিনিসগুলো পুরোটা আসলে ঠিক করার জন্য আপনার মৌলিকভাবে সরকারের ইচ্ছা যদি হয়, সরকার কাঠামোগতভাবেই সলিউশন করতে পারে। এই জন্য জ্যাম হইলে আজকে অটোরিকশা চালকদের দোষ, অ্যাক্সিডেন্ট হইলে এটা অটোরিকশা চালকদের দোষ, এইভাবে ভাবাটা আসলে অটোরিকশা শ্রমিক এবং সাধারণ মানুষের উপর একটা শোষণ এটা। এবং এতে আসলে রাষ্ট্রবাদে এবং রাষ্ট্রের যারা ক্ষমতাসীন অলরেডি এরা বাদে কেউই লাভবান হয় না, সাধারণ মানুষ হচ্ছে শুধুমাত্র নিপীড়িতই হয়।